কাজ করে মজাও পাচ্ছি। এবং এখানে নিয়ম হচ্ছে ফার্স্টে যখন জয়েন করি, এখানে প্রথম মাসের 10 তারিখ থেকে পরের মাসের 10 তারিখ পর্যন্ত 1 মাস কাউন্ট হয়। তো ইনশাল্লাহ এখানে পেমেন্ট কোনো কারচুপি নেই, এরা রেগুলার পেমেন্ট করে যায়। এবং যখন স্যালারিটা পাই হাতে, তখন মনে হয় যে এটা আমার সাকসেস। এবং বাংলাদেশ থেকে যে আমি আসতে পেরেছি, জি এটা আমার মানে খুবই একটা বিশাল অর্জন। তো রাস্তার মধ্যে এসে আমি তো হিমশিম। তো থ্যাঙ্কস গড আমার ভাষা জানা ছিল, একটু আচ্ছা জানা ছিল দেখে আমি জাপানিদের সাথে কিছু, আর ওখানে ওভারঅল সবাই রাতে ঘোরাফেরা করে, এখানে কোনো বাধা নিষেধ নেই। আর জাপানি ছেলে মেয়েরা খুবই হেল্পফুল। আমরা বলি যে ফরেনার, বিদেশে আসছি, ফরেনাররা আমার জন্য হেল্পফুল হবে না, কিন্তু অ্যাকচুয়ালি জাপানি মানুষ এত হেল্পফুল যে আমি যখন বললাম আমি বাংলাদেশ থেকে আসছি, তখন তারা আমাকে বুলেট ট্রেনের কাছে যে অ্যাপার্টমেন্টটা ছিল সেখানে নিয়ে যায়, প্ল্যাটফর্মে নিয়ে যায়, টিকিট বুকিং করে। আমার অর্জন এটা হলো, এটাকে বলে জাইরো কার্ড, আচ্ছা রেসিডেন্ট কার্ড। যেখানে আচ্ছা আচ্ছা আর এটা হলো মাই নাম্বার। মাই নাম্বার একটু সিক্রেট আর কি। বাংলাদেশের যারা আছে, যারা চিন্তা করছে যে আমি জাপানে যাব, আমার ড্রিম স্বপ্ন পূরণ করব, তাহলে আমি তাদের জন্য বলবো যে তোমরা ভাই যাই করো না কেন, খাও বা না খাও, জাপানে যদি আসতে চাও জাপানি ভাষাটা শিখো। কারণ তুমি যদি কাউকে বলো আমার খিদা লাগছে, সে ইশারা ইঙ্গিতে কিছু বলবে, বুঝতে পারবে না। তুমি যখন বলবা যে ও নাকা তুপ্পাই, তখন তারা বুঝবে যে তোমার খিদা পেয়েছে, আচ্ছা। নাহলে তোমাকে খাবারও দিবে না। আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় অ্যাপ্লিকেন্ট দীপা রানী রয়। তাকে আজকে আমরা জাপানের ছুটি চলতেছে, এই ছুটি চলাকালীন সময় আমরা তাকে পেয়েছি। খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে তার সময় যায়। আমরা আজকে প্রথমে পরিচয় নিব দীপা রানী রয়ের। আপনার বাংলাদেশে কোথায় বাসা এবং হচ্ছে আপনি কি পড়াশোনা করেছেন? বাংলাদেশে আমার কিষেন রোড, গ্রিন রোডে বাসা, যেটা ধানমন্ডি সংলগ্ন এলাকা। আর আমি অনার্স মাস্টার্স করেছি ইংলিশে, আমি বিএড কমপ্লিট করেছি ইংলিশে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। সো আমরা জানি যে আপনি সম্প্রতি জাপান গিয়েছেন। কবে জাপান গিয়েছেন? আমি এপ্রিল মাসের 27 তারিখে বাংলাদেশ থেকে রওনা দিই এবং জাপানে এসে 28 তারিখে পৌঁছাই। আচ্ছা আচ্ছা, আমরা একটু পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু জানবো যে আসলে আপনি বাংলাদেশে থাকতে কি করতেন বা কিরকম ছিল বাংলাদেশের পরিবেশ। বাংলাদেশে থাকতে, আসলে বাংলাদেশ তো আমার জন্মভূমি, তাও বাংলাদেশ আমার খুব প্রিয় স্থান। তো ওখানে আমি গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে কাস্টমার কেয়ার হিসেবে কর্মরত ছিলাম, এক্সিকিউটিভ কাস্টমার কেয়ার। তো বাংলাদেশে তো ভালো ছিলেন, জাপানে কেন যাওয়ার ইন্টেনশন মাথায় নিলেন? মানুষের তো কিছু স্বপ্ন থাকে, স্বপ্ন পূরণ করার লক্ষ্যেই আমি জাপানে এসেছি। জাপান আমার ড্রিম ছিল, ড্রিম ল্যান্ড ছিল। তো আমি রেওয়া আইটি কনসালটেন্সি ফার্ম থেকে সেই স্বপ্নটা পূরণ করেছি। এখানে তাদের অবদান অনেক, এবং এর পিছনে আমারও কিছু পরিশ্রম ছিল, যে তাদের তত্ত্বাবধানে আমি N5 কমপ্লিট করেছি। কেয়ার গিভার যে কোর্সটা আছে, সেই কোর্সটাও কমপ্লিট করেছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। অনেক কষ্ট এবং হলো দীর্ঘ প্রতীক্ষার পর আপনি জাপানের ভিসা নিয়ে জাপানে গিয়েছেন। হ্যাঁ, সো আমরা আপনাকে বলি যে জাপানে কেন গেলেন, মানে অন্য কোনো দেশে কেন গেলেন না? অ্যাকচুয়ালি জাপান একটা ড্রিম কান্ট্রি। অন্যান্য দেশের তুলনায় জাপানের শ্রম যে বাজারটা আছে, শ্রমিকদের মূল্যায়ন করে বেশি, যেটা অন্য কান্ট্রিতে সেটা মূল্যায়িত হয় না আমি মনে করি। আমি সঠিক কিনা আমি জানি না, আমার ধারণা। আর শ্রম বাজার অনুযায়ী আমাদের যে আমরা পরিশ্রম করে অর্থ উপার্জন করছি, অর্থটা কিসের জন্য? পরিবারের জন্য, আমাদের ব্যক্তিগত বা সামাজিক স্বপ্ন পূরণের জন্য। এই লক্ষ্যে জাপানে আসা, এবং সেই যে তারা পারিশ্রমিকটা দিচ্ছে আমাকে, আমি যে কাজ করছি, আমি 8টা ঘন্টা একটা প্রতিষ্ঠানে কর্ম দিচ্ছি, কিন্তু টাকাটা যখন পাচ্ছি নিজের মধ্যে একটা শান্তি থাকছে যে এই টাকাটা আমার মানে কষ্টের বিনিময়ে টাকাটা আমি পাচ্ছি। আচ্ছা এটা আচ্ছা, একটা প্রাপ্তি। আপনার এই যে প্রসেসিং চলাকালীন যে আমরা আপনাদের ডকুমেন্টেশন থেকে শুরু করে কোম্পানি ইন্টারভিউ দেওয়া থেকে শুরু করে আমাদের সাথে আপনার অভিজ্ঞতা কিরকম ছিল একটু যদি বলতেন। জি, আপনাদের সাথে তো আমাদের অনেক গভীর সম্পর্ক, যেহেতু আমি জাপানে আসছি, আপনাদের অবদান অনেক বেশি। তো ফার্স্টে আমি বলবো যে আপনাদের সাথে কন্ট্যাক্ট না হলে আমি হয়তো জাপানে পৌঁছাতে পারতাম না, আমার স্বপ্নটা পূরণ করতে পারতাম না। আহ, আমি হোপফুল এবং থ্যাঙ্কসফুল যে আরো ভালো কিছু হবে। এবং থ্যাংক ইউ রেওয়া আইটিকে, আপনাদেরকে, আপনাদের সংগঠনকে, আপনাদের এখানে আপনারা যে মোটিভেট করেছেন যে আসলে আমি
জাপানে যাচ্ছি, অনেকে বলে যে ভাষা না শিখে জাপানে যাওয়া যায়, কিন্তু নিজের স্থায়িত্বতা, নিজের অস্তিত্বটা বজায় রাখতে আমাকে ভাষা অবশ্যই শিখতে হয়েছে, যেটা আপনাদের অবদানের জন্য। আপনারা সবসময় গাইডলাইন দিয়েছেন যে ভাষা অবশ্যই শিখতে হবে, এবং আমি যত শিখবো, যত পারদর্শী হবো, তত আমি এখানে টিকে থাকতে পারবো। আসলে কমিউনিকেশনটা হলো ভাষা। আমি আসলাম, এসে ভাষা না শিখে গ্রাজুয়েশন কমপ্লিট করে আসলাম, আমি কোনো কিছু জানলাম না, বুঝলাম না, কোনো কিছু তাদের সাথে কনভারসেশন করতে পারলাম না, তাহলে আমার কোনো অ্যাচিভ হলো না। আমি প্রথমত আমার একটু ছোট অভিজ্ঞতা শেয়ার করছি। আমি যখন জাপানে, তো সেই মুহূর্তে আমার গাড়ির টিকিট কাটা ছিল, আমার স্টেশন ছিল টোকিও স্টেশন, কিন্তু আমি আসবো নাগোয়া। আচ্ছা কিন্তু ওখানে বুক কাউন্টারে টিকিট কাটা ছিল, তা আমি সঙ্গে 3টা ব্যাগ ক্যারি করেছিলাম। সেই সময় গোল্ডেন উইক ছিল, তো সেখানে বাসের রাত 12টার সময় বাস, কিন্তু আমি ল্যান্ড করেছি বিকাল 5টা বা 4টায়, এরকম সময় আমি ইমিগ্রেশন থেকে বের হয়ে গিয়েছি জাপানে। আচ্ছা আচ্ছা তো সেই সময় থেকে আমি চলে গিয়েছি ওখানকার বাস টার্মিনালে। বাস টার্মিনালে যাওয়ার পর আমি সেখানে যাই পৌঁছে 6টা, কিন্তু আমার রাত 11:30টা মেবি বাস ছাড়বে, ওই পর্যন্ত আমি ওয়েট করছি আমার লাগেজ নিয়ে। আচ্ছা আচ্ছা তো এই সময় যখন গাড়িটা আসলো, রাত 11:30 বাজলো, আমি ব্যাগ নিয়ে ট্রলি নিয়ে যখন গাড়ির লাইনে, ওরা কিন্তু লাইনবদ্ধ ভাবে অনেক সুশৃঙ্খল, মানে জাপান একটা সুশৃঙ্খল দেশ, যেখানে বিশৃঙ্খলা বলে কিচ্ছু নেই। তো লাইনে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে আমাকে ঢুকতে দিল না। কেন? আমার 3টা লাগেজ, আচ্ছা ওয়ান ওয়ান ক্যারি ব্যাগ। তো আমি ওই মুহূর্তে, মানে আমার চোখে পানি চলে আসছে, আমি একটা মেয়ে, কিভাবে কোথায় যাব এই রাত্রের বেলা? জি, তো আমি ওই ব্যাগ নিয়ে ট্রলি নিয়ে আবার নিচে চলে যাই। ওদের বাস টার্মিনালটা হলো উপরে, মানে দোতলায়। ওদের দোতলায় থাকে। তো ওই দোতলা থেকে আমি ব্যাগ নিয়ে আবার নিচে নামি, তখন বাজে রাত 12:30, আচ্ছা 12:30 একটা। আমি অনেকজনের সাথে কমিউনিকেশন করলাম, সেখানে নেপালি ছিল, নেপালিরা হিন্দি বলে, তো হিন্দিতে কথা বললাম। যারা জাপানিজ ছিল তাদেরকে, তারা কিন্তু ইংরেজিটা খুব ভালো জানে, জি একটু একটু জানে। তো আমি যেটুকু শিখেছি N4 N5 এর অভিজ্ঞতা দিয়ে আমি তাদের সাথে কনভারসেশন করলাম, সাথে সাথে একটু নেপালিদের সাহায্য নিলাম। তারা আমাকে বললো যে একিতে যেতে, একি স্টেশনে যেতে, যে বুলেট ট্রেন পাওয়া যায় কিনা। জি 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 সেখানে গিয়ে সেখানে গিয়ে বললো রাত ভোর 6টা ছাড়া আমার বুলেট ট্রেন নেই। তার মানে আমাকে প্রায় পুরা 5 ঘন্টা 4 ওয়েট করতে হবে। ওয়েট করতে হবে। তো আমি ওই ব্যাগ ট্যাগ নিয়ে রাস্তার মধ্যে, পুরা, তো রাস্তার মধ্যে এসে আমি তো হিমশিম। তো থ্যাংক গড আমার ভাষা জানা ছিল, একটু আচ্ছা জানা ছিল দেখে আমি জাপানিদের সাথে কিছু, আর ওখানে ওভারঅল সবাই রাতে ঘোরাফেরা করে, এখানে কোনো বাধা নিষেধ নেই। সব মানে তারা স্বাধীনভাবে চলাচল করতে পারে, যে কেউ টিচ করে এই ইয়েটা, এটা মানে একটা মেয়েদের খেয়াল যে করতে হবে। সার্বিক নিরাপত্তাটা সেটা জাপান ইনশিওর করছে। হ্যাঁ, ইনশিওর করছে। আসলে এই জিনিসটাই বাংলাদেশি যারা আছে তারা, বাংলাদেশি মেয়েরা আর কি জাপানে যাওয়ার জন্য, অর্থাৎ আমাদের ফ্যামিলি গুলো, যারা আমাদের বাংলাদেশে ফ্যামিলি গুলো রয়েছে, এই ফ্যামিলি গুলো কিন্তু তাদের মেয়েদেরকে জাপানে পাঠাতে চায় না বা বিদেশে পাঠাতে চায় না, এই সেফটি ইস্যুর কারণে। ঠিক আছে, তো হ্যাঁ, আপনি এখান থেকে কিন্তু এখানে সেফটি পেয়েছেন। মেয়েদের জন্য কোনো সেফটি একটা দেশ, যে মাশাআল্লাহ। মানে আমি বলবো সেখানে অভিজ্ঞতা ছাড়া আমি বুঝতাম না এরকম সিচুয়েশন। তারপর আমি জাপানি কিছু ছেলে মেয়েকে জিজ্ঞাসা করি, আর জাপানি ছেলে মেয়েরা খুবই হেল্পফুল। আমরা বলি যে ফরেনার, বিদেশে আসছি, ফরেনাররা আমার জন্য হেল্পফুল হবে না, কিন্তু অ্যাকচুয়ালি জাপানি মানুষ এত হেল্পফুল যে আমি যখন বললাম আমি বাংলাদেশ থেকে আসছি, আমার কোনো কিছু শিরা নাই, অকারা নাই, আকারে শিরিনদের, সো তারা এগিয়ে আসছে, প্লিজ হেল্প মি। তখন তারা আমাকে বুলেট ট্রেনের কাছে যে অ্যাপার্টমেন্টটা ছিল সেখানে নিয়ে যায়, প্ল্যাটফর্মে নিয়ে যায়, টিকিট বুকিং করে, আমার লাগেজ পর্যন্ত ভোর 6টা পর্যন্ত পাহারা দেয়। এবং ওখানে মোবাইল চার্জের সিস্টেম হলো, কোনো কনভেনিয়েন্স স্টোরে যে টাকা পেমেন্ট করে আচ্ছা চার্জ দিবে। জি জি ওখানে সুপার স্টোর। তো আমাকে সেখানে নিয়ে গেল, তাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে চার্জে দিয়ে দিল। চার্জ দিয়ে তারপর আমি ভোর 6টা বাজলো, ওরা আমাকে ওই ব্যাগ নিয়ে, ওরা 2টা ব্যাগ ধরেছে, আমি একটা ব্যাগ ধরেছি, আচ্ছা ওই বুলেটে উঠিয়ে দিন, উঠিয়ে দিয়ে আমাকে রওনা করে দিন। মানে এই স্মৃতিটা কখন আমি ভুলবো না, যে থেকে প্রথম যে দিনের একটা অভিজ্ঞতা আসলে কিছুটা আপনার আতঙ্কজনকও ছিল, আবার হচ্ছে যখন সার্ভিস পেয়ে গেছে তখন ভালো লাগতেছিল। এই হচ্ছে জাপান, হ্যাঁ হ্যাঁ এরকম জাপানে অনেক প্রকৃষ্ট উদাহরণ রয়েছে।
যাই হোক, আপনার কোম্পানিতে জয়েন করার কিছু মুহূর্ত জানতে চাই যে আসলে কোম্পানিতে কি ধরনের কাজ করছেন বা হলো স্যালারি পাচ্ছেন কিনা, কর্মীরা আপনার অন্যান্য স্টাফরা কিরকম আচরণ করে, একটু যদি বলতেন। জি, আমার যে কোম্পানি, সেই কোম্পানিতে আসলে মিক্সচার ক্যাটাগরির লোক কাজ করে। এখানে কিছু ফিলিপাইনি থাকে, কিছু নেপালি আছে, আর আমরা বাংলাদেশি আছি, আর কিছু আছে জাপানি। তো এখানে সম্ভবত আমি বলতে পারি যে সবাই মানে সংগঠন মিলে সংগঠিত ভাবে কাজ করি আমরা। এখানে সবাই মিলিত প্রচেষ্টা, কারণ আমরা আমাদের একটা ডিপার্টমেন্ট। তো ওরা সবসময় চায় যে ডিপার্টমেন্টের যেন কোনো ক্ষতি না হয়, কোনো বদনাম না হয়, যেন কেউ নিউ কামার আসলে তাদেরকে শিখিয়ে দেয়। আচ্ছা আচ্ছা। তবে একটা জিনিস আছে যে তারা বারবার আপনাকে বলবে তুমি বুঝছো কিনা, তুমি জি বুঝতে পারছো কিনা। জি জি জি। যদি আপনি দায়যোগ্য অকারা অকারিমা দায়যোগ্য, তাহলে তারা তখন আপনাকে ছেড়ে দিবে। আচ্ছা কিন্তু আচ্ছা। আপনাকে ততক্ষণ লেগে থাকবে যতক্ষণ আপনি পারতেছেন কিনা কাজটা। তো আচ্ছা আমি হোপফুল, মানে খুবই মানে হ্যাপি যে এরকম একটা সিচুয়েশনে ওয়েদার পেয়েছি, কাজ করে মজাও পাচ্ছি। এবং এখানে নিয়ম হচ্ছে ফার্স্ট যখন জয়েন করি এখানে প্রথম মাসের 10 তারিখ থেকে পরের মাসের 10 তারিখ পর্যন্ত 1 মাস কাউন্ট হয় যে। জি। আর বেতনটা হচ্ছে 20 দিনের হাতে রাখা। আচ্ছা আচ্ছা। 20 দিন যে তারিখ পর্যন্ত কিন্তু 30 তারিখে পেমেন্ট করে দেয়। তো ইনশাল্লাহ এখানে পেমেন্ট কোনো কারচুপি নেই, এরা রেগুলার পেমেন্ট করে যায়। এবং যখন স্যালারিটা পাই হাতে তখন মনে হয় যে এটা আমার সাকসেস, এবং বাংলাদেশ থেকে যে আমি আসতে পেরেছি জি এটা আমার মানে খুবই একটা বিশাল অর্জন। এই জি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনি তো আপনাদের সেই অদম্য নারী যে আপনি সন্তান রেখে গিয়েছেন, হাজবেন্ড রেখে গিয়েছেন, যে এই বয়সে লেভেল 4 কমপ্লিট করে সার্টিফিকেট অর্জন করে জাপানে গিয়েছেন ফুল ফ্যামিলিটাকে যেন ডেভেলপমেন্ট করা যায়, ইকোনমিক্যালি আপনি আর্থিকভাবে সহযোগিতা করতে পারেন সেজন্য তো গিয়েছেন। এবং আপনার বাবুর, আমি যতটুকু শুনেছি আপনার কাছ থেকে বাংলাদেশে থাকতে, যে আপনার বাবুর একটা ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্যই আপনি জাপান আসলে চুজ করেছেন। হ্যাঁ, হ্যাঁ। জি বেবি হচ্ছে আমার উন্নত চিকিৎসা দরকার আমার বাচ্চার জন্য। আমার দুটা বেবি, একজনের বয়স 15 বছর, 16তে পড়বে, আর একজনের বয়স 7 বছর। আচ্ছা তো আচ্ছা। আমি দুইজনকে রেখে চলে এসেছি। তো আমার ছোট মেয়েটা একটু হার্ট ডিজিজ আছে এবং গ্রোথ হরমোনের সমস্যা। বাংলাদেশের বিভিন্ন ডক্টর, যেহেতু হসপিটালে জব করি, তো ওখানকার ডক্টররা বলেছে বাংলাদেশে এটা নিয়ে রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, যেহেতু জাপান একটা উন্নত কান্ট্রি, চিকিৎসা সবকিছুই ভালো। তো ওখানে গিয়ে যেন আমি ট্রিটমেন্টটা করি। আর ওকে লক্ষ্য করেই কিন্তু আমি জাপানের উদ্দেশ্যে এক্সাইটেড ছিলাম যে আমাকে যেতেই হবে। জি এনি হাউ আমাকে যদি আরো পড়ালেখা করা লাগতো আমি তাও কমপ্লিট করতাম, কারণ মাশাআল্লাহ। আমাকে সাকসেস হতে হবে। এই কারণ একটা জায়গাটাতে, মানুষ এই জায়গাটাতেই তো বাংলাদেশে যারা অ্যাপ্লিকেন্ট আছে তারা আসলে মানে যখন প্রসেসিংটা ডিলে হয়ে যায় বা লং টার্ম হয়ে যায় তখন কিন্তু হাল ছেড়ে দেয়। হ্যাঁ দেখেন, আমরা হয়তো বা বাংলাদেশে 20-50 হাজার টাকা বেতনের জন্য কিন্তু হাজার হাজার ইন্টারভিউ দেই, হ্যাঁ, তারপর ভালো ভালো সার্টিফিকেট অর্জন করি, তারপরে কিন্তু কাঙ্ক্ষিত জবটা পাই না। সো একজন বাংলাদেশ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে লেভেল 4 কমপ্লিট করে জাপানে কিন্তু সে প্রায় 5-6 গুণ প্লাস হলো সে স্যালারি পায়। হ্যাঁ, এখানে ওভারটাইম অনেক থাকে যদি কাউন্টিং করা হয়। আমার তো গত মাসে মানে এই মাসটা চলে গেল 10 তারিখ, তো আমার সপ্তাহে 5 দিন ব্যতীত প্রতিদিনই ওভারটাইম ছিল। মানে 4 দিন রবিবার ছিল, আর বাকি দিনগুলোতে আমার প্রতিদিনই ওভারটাইম ছিল। তো ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করি আচ্ছা, এর তো আমরা মধ্যে। একটু শুনতে চাই আপনার সেই সিক্রেটটা। আসলে কেউ তো কখনো তার বয়স এবং কত স্যালারি পায় সেটা শেয়ার করে না। আমরা একটু সিক্রেটটা জানতে চাই যে আপনার আসলে কিরকম আসে ওভারটাইম সহকারে আপনার স্যালারি জাপানিজ ইয়েন। আমার ওভারটাইম সহ আসছে 2,70,000 টাকা। 2,70,000 ইয়েন। ইয়েন আর কি, আচ্ছা আচ্ছা। 2,70,000 ইয়েন। তো আমার এখান থেকে কিছু মাইনাস হয়েছে। মাইনাস হওয়ার পর হাতে আমি পেয়েছি 2,30,000-এর কাছাকাছি। 2,30,000 বাসা ভাড়া কে দিচ্ছে? কোম্পানি দিচ্ছে না আপনি দিচ্ছেন? কত পার্সেন্ট দিচ্ছেন? না, বাসা ভাড়া আমাকেই দিতে হচ্ছে, বাসা ভাড়া আমাকে দিচ্ছে না। তবে কি দিচ্ছে আমি জানি না, অত কিছু জানি না। আচ্ছা আচ্ছা। আমার যেটা বুঝতে পারছি। পাইছি এটাই অনেক। কোম্পানি আর কি কি ফ্যাসিলিটি দিচ্ছে আপনাকে? আমাকে হোটেল দিচ্ছে। হোটেলের যে ইন্স্যুরেন্স ওখানে, এটা আরকি। ইন্স্যুরেন্স। হ্যাঁ, ইন্স্যুরেন্স, স্বাস্থ্য আচ্ছা। বীমা যেটা, সেটা আচ্ছা, দিচ্ছে। আচ্ছা, বুঝতে পারছি। আর আপনার হাতে দেখতে পাচ্ছি কার্ড। আমি একটু দেখতে চাই আসলে জাপানের রেসিডেন্ট কার্ড মানে কি, কি কার্ড আপনি এখন সাথে নিয়ে আসলে ঘুরছেন? এটা আমার অর্জন। এটা হলো
এটাকে বলে জাইরো কার্ড। আচ্ছা, রেসিডেন্ট কার্ড। যেখানে আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর এটা হলো মাই নাম্বার। মাই নাম্বার একটু সিক্রেট আর কি। থ্যাংক ইউ। তো আপনি সম্প্রতি দেখছেন যে আমাদের এখানে একটা রিকোয়েস্ট করেছেন যে বাংলাদেশ থেকে আমরা আপনাকে হেল্প করতে পারি কিনা ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে। সো ড্রাইভিং লাইসেন্সটা কেন এসেনশিয়াল আপনার কাছে মনে হচ্ছে? বা বাংলাদেশ থেকে যারা যাবে তাদের জন্য কতটা মানে নিড বা প্রয়োজন হবে বলে মনে করছেন? ড্রাইভিং লাইসেন্সটা বা জাপানে স্টে করার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। আমি যদি এখানে পারমিট নিতে চাই, মানে পারমিশন নিতে চাই স্টে করার জন্য, তো তাহলে ফার্স্ট যে চয়েসটা থাকবে সেটা হলো আমার ড্রাইভিং লাইসেন্স। এখানে যদি আমি ড্রাইভিং লাইসেন্সটা করতে পারি জাপানি ইয়েতে, তাহলে এটা আমার স্থায়ী পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়ার জন্য খুবই হেল্পফুল। এবং ব্যাংক যে কোনো ডকুমেন্টের জন্য আমার ড্রাইভিং লাইসেন্স হলে এটা একটা মূল দলিল হিসেবে কাজ করবে। আমার আগামী 17 তারিখে ড্রাইভিং লাইসেন্সের সব ডকুমেন্ট জমা দেওয়ার ডেট, এবং সেখানে তারা আমার কিছু ভাইবা নিবে। এখানে একটা প্লাস পয়েন্ট হলো এখানে প্রভাষী হিসেবে একজনকে আমি নিয়ে যেতে পারবো, যাকে আমি বাংলা বলবো, সে জাপানি ভাষায় তাদেরকে ট্রান্সলেশন করে বলে দিই। তো তাদের মুখস্থ হলে আমাকে এক্সাম বসাবে। এক্সাম হবে 50-এর মধ্যে 45 পেতে হবে, তারপর আমার প্র্যাকটিক্যাল। আচ্ছা আচ্ছা, বেশ ভালো অভিজ্ঞতা অর্জন করেছেন। সো বাংলাদেশ থেকে যারা আপনার মতো যারা অনেক নারী আছেন বা যারা হলো স্টুডেন্ট আছেন, যারা ইউনিভার্সিটি কমপ্লিট করেছেন, তাদের ক্ষেত্রে আসলে আপনার কি অনুপ্রেরণামূলক বক্তব্য থাকবে যে আসলে তাদের জাপানিজ ভাষাটা কতটুকু শিখে যাওয়া উচিত বলে মনে করছেন? এখন বর্তমান সময়ে জাপানে শিখতে হলে A2 লেভেলটা কমপ্লিট করা খুবই দরকার। কারণ এখানে অনেক বিদেশি নাগরিক আসছে, তাদের সাথে কম্পিটিশন যদি করতে যাই তাহলে A2টা খুবই দরকার। A2 নিজের জন্য বেশি দরকার, কারণ কথোপকথন সব A2 লেভেল। A1 লেভেলের তারা কথা বলে। আমি যদি ভালো কাজ করি, আর এখানে দুটা জিনিস দরকার, তোমাকে ভালো কাজ করতে হবে স্পিডফুলি, এবং ভালো কথা বলতে হবে, কমিউনিকেশন করতে হবে। কমিউনিকেশন করতে পারলে এবং পরিশ্রম দিতে পারলে তুমি জীবনে সাকসেস করবা এবং জাপানে টিকতে পারবা। তা এই দুটা জিনিসই খুব দরকার। আমাদের বাংলাদেশের যারা আছে, যারা চিন্তা করছে যে আমি জাপানে যাব, আমার ড্রিম স্বপ্ন পূরণ করব, তাহলে আমি তাদের জন্য বলবো যে তোমরা ভাই যাই করো না কেন, খাও বা না খাও, জাপানে যদি আসতে চাও জাপানি ভাষাটা শিখো। কারণ তুমি যদি কাউকে বলো আমার খিদা লাগছে, সে ইশারা ইঙ্গিতে কিছু বলবে, বুঝতে পারবে না। তুমি যখন বলবো যে ও নাকা তুপ্পাই, তখন তারা বুঝবে যে তোমার খিদা পেয়েছে, নাহলে তোমাকে খাবারও দিবে না। বুঝতে পারছি। মিনিমাম বাংলাদেশ থেকে যেন সে লেভেল 3 পর্যন্ত স্পিকিং লেভেল যেন তার থাকে। তারপর জাপানে 1 বছর 2 বছর থাকার পর এন্ট্রি লেভেলের পড়াশোনা যেটা আছে সেটা করা উচিত চাকরির পাশাপাশি। বুঝতে পারছি। সো আপনার বাংলাদেশে আপনার মায়ের সাথে আমার দেখা হয়েছিল। হ্যাঁ, আপনার মায়ের সাথে দেখা হয়েছিল। জানি না উনি কেমন আছেন। আন্টি নিশ্চয়ই ভালো আছেন এবং অনেক শিক্ষিত আপনার মা। তো মায়ের হাতে রান্না মিস করেন না? অনেক মিস করি ভাইয়া। এখানে খাবার দাবারটা খুবই মিস হয়, কারণ এখানে খাবার দাবার খুব কন্ট্রোল করে খেতে হয়। আমাদের বাংলাদেশে তো সকালের নাস্তা 1 ঘন্টা লাগে খেতে, তো এখানে মিনিমাম 10 মিনিটের মধ্যে সকালের নাস্তাটা শেষ করতে হয়। আচ্ছা। আর এখানে যে সব খাবার পাওয়া যায়, বাংলাদেশি খাবার পাওয়া যায় না মোটেই। বাংলাদেশি খাবার খেতে গেলে আপনার, আমি যেখানে আছি সেখানে বাংলাদেশি খাবারটা নেই, এটা ফ্রোজেন কিছু খাবার আছে বাংলাদেশি, সেটা অর্ডার করলে পাওয়া যায়। কিন্তু আমরা যে ফর্মেনিতে গেলে, বাজারে গেলে যে বাংলাদেশি খাবারের সেই স্বাদটা পেতাম, এখানে সেটা নেই। খুব মিস করি বাংলাদেশের খাবার। বুঝতে পারছি। তো ওভারঅল আপনি জাপানে কতদিন থাকতে চাচ্ছেন বা ফিউচার কি, মানে ফিউচার গোল কি আপনার? আসলে এটা তো উপরওয়ালার কথা, যতদিন আমাকে রাখবে আমি চেষ্টা করে যাব, শ্রম দিয়ে যাব, বাকিটা উপরওয়ালার হাতে। চেষ্টা ইন্টেনশন করব। কি এরকম যে ফুল ফ্যামিলি, আপনার বাচ্চা কাচ্চা এবং আপনার যে হাজবেন্ড আছে সবাইকে নিয়ে লং টার্ম জাপানে থাকার ইচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার এটাই চিন্তা ভাবনা, কারণ আমি এখানে কেবল এসেছি। তো আপনারা যেই ভিসাতে আমাকে পাঠিয়েছেন সেখানে আমার ফ্যামিলিকে অবশ্যই আনতে পারবো, কিন্তু আমি একটু ওয়েট করছি। কারণ ফ্যামিলি আনলে তাদেরকে গুছিয়ে তো নিতে হবে, জি জি। একটা সংসার করে শুরু করা। তো একটু স্টেবল হই, তারপর তাদের আনবো। আমার ফার্স্ট চয়েস হলো লাইসেন্সটা পাই, একটা গাড়ি কিনবো, গাড়ি কেনার পরে তারপর, কারণ এখানে যোগাযোগের মাধ্যমটা সবচেয়ে দরকার।
তবে হ্যাঁ, আমি আপনার হাসব্যান্ডের সাথেও কয়েকবারই বসা হয়েছে, দেখা হয়েছে, খাওয়া-দাওয়া হয়েছে। সো অনেকেই আছে যে নিজের স্ত্রীকে আগে পাঠাতে চায় না। হ্যাঁ? যে আগে হলো আমি নিজে হাসব্যান্ড হিসাবে যাবো, নিজের ছেলে মানুষ কর্ম করব, তারপর আমার ওয়াইফকে নিবো। কিন্তু আপনার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। তো আপনার হাসব্যান্ডের মধ্যে যেটা দেখতে পেরেছি যে আপনাকে সাপোর্টিং দেওয়ার বিষয়ে মেন্টালি, ফিন্যান্সিয়ালি, হ্যাঁ? সব দিক থেকে উনি অ্যাপ্রোচটা ছিল এরকম যে যেভাবেই হোক আপনাকে পাঠাবে। এর মেন্টালিটিটা আমাকে খুবই ভালো লেগেছে। আসলে আমি মানে তার অবদান আমার জীবনে অনেক বেশি। কারণ হয়তো সে শুনবে, দেখবে, তো ও ছাড়া আমি এটা সাকসেস করতে পারতাম না। আমার জীবনে আমার মা যেমন গুরুত্বপূর্ণ, আমার হাজবেন্ডও গুরুত্বপূর্ণ। ও যদি আমাকে সাপোর্ট না করতো, তাহলে আমি এই অফিস করে, আমি অফিস শেষ হতো 3টা বাজে, 3টা থেকে রাত 10টা পর্যন্ত এই কোচিং করে, সব প্র্যাকটিস করে আমি বাসায় ফিরতে পারতাম না। বাসায় এসে বাচ্চা সামলানো, রান্না বান্না সবই মানে আমাকে হেল্প করেছে সবকিছুতেই, এবং সবসময় উৎসাহ দিয়েছে। যখন আমি N4 পরীক্ষা দিতে যাব, আমি বলেছি আমি পারবো না, এই পড়া এতদিন হবে না, এই পড়াতে হবে না। সে সবসময় ইনকারেজ করেছে, তুমি পারবা, আমার তোমার প্রতি বিশ্বাস আছে, তুমি যেটাই করবা সেটাই সাকসেস হবে, তুমি খালি মনটা দিয়ে পড়ো, আগায় যাও। আচ্ছা, আচ্ছা। তো এই কথাটাই মানে আমার সবসময় লাগে যে আমি করে যাই, চেষ্টা করি, হয়তো হবে। জি, বুঝতে পারছি। সো আপনার এই ভিসা প্রসেসিং এর বিষয়ে আমাদের এমজিসি এডুকেশনের সবুজ ভাইয়ের কৃতজ্ঞতা না বললেই না নয়। হ্যাঁ, এবং আমাদের হ্যাঁ, যে টিচার ছিল আপনার ওই এডুকেশন সেন্টারের। হুম, ওখানকার স্টুডেন্ট, ওখানকার কিবরিয়া স্যার আছেন, এবং জি, সবুজ স্যার মানে খুবই ফ্রেন্ডলি। জি, বলতে গেলে আমার ফ্যামিলিগত কিছু কথাও তাদের সাথে শেয়ারিং আছে। তা কিবরিয়া স্যার এবং সবুজ স্যার সবসময় এনকারেজ করেছে আমাকে। আমার আমার কিন্তু এই জার্নিটা শুরু হয়েছিল 2024 বা 23 সালের শেষের দিকে। আচ্ছা, আচ্ছা। 23-এ আমি ওনাদের ওখানে যাই, ভর্তি হই। তো ভর্তি হওয়ার পর কিছুদিন, 2 মাস ক্লাস করার পর আমি এটা ড্রপ দিয়ে দিই, আমি আর করতে পারি না, আমার একটু গাইনিক্যাল সমস্যা ছিল, গাইনোলজি। তারপরে আমি আবার তাদেরকে ফোন দিই যে আমি এখন স্টেবল, আমি কি আপনাদের এখানে ভর্তি হবো কিনা। তো কিবরিয়া স্যার, যিনি সেন্সেই আমাদের, তিনি বলেছেন আপনি চলে আসেন। আমি বলছি, আমার তো লজ্জা লাগছে, আমি এত একটা বড় একটা মানুষ, ছোট ছোট ছেলে মেয়ে আছে, ওদের সাথে কিভাবে করব। বলে, আপনি চলে আসেন, পড়ালেখার মধ্যে কোনো ভেদাভেদ নেই, আপনি স্টুডেন্ট, আমি টিচার। তো এই মেন্টালিটি নিয়েই ওনাদের কাছে আমি পড়েছি, এবং মানে বলতে গেলে ওনারা হাতে কলমে শিখিয়েছে আমাকে। N5 N4 মানে পুরো হাতে কলমে শিখিয়েছে বলেই আমি কিন্তু পাসটা করেছি। কারণ আমি এই 8টা ঘন্টা 10টা ঘন্টা ডিউটি করার পর ওখানে গিয়ে পড়ালেখা করাটা so tough। বুঝতে পারছি। যাই হোক, সবারই অবদান ছিল। থ্যাংক ইউ সো মাচ। আর একটা বিষয় বলব যে জাপানে গিয়েছেন, অনেক কষ্ট করছেন। জাপানে যেটা রুলস, হ্যাঁ? যেটা অতিরিক্ত মানে দামে আরকি, সেটা করার প্রয়োজন নেই। অনেকেই আছে যে হ্যান্ড ক্যাশ জবগুলো করে, শনি রবিবারে করার ইনটেনশন থাকে। এগুলোতে ইনক্লুড হবেন না। ভিসা জটিলতার মধ্যে পড়তে পারেন। ঠিক আছে? সো একজন সচেতন নাগরিক হিসাবে আপনারও দায়িত্ব। হ্যাঁ? আ আপনার দেশের প্রতি সবারই দায়িত্ববোধ আছে। আমরা যে ধর্মের বা যে বর্ণের হই না কেন, ঠিক আছে? কারণ একজন মানুষ জাপানে যারা যায় আসলে একটা দেশকে রিপ্রেজেন্ট করে। আপনি যেরকম নিজে গিয়েছেন, একটা ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করছেন, একটা এজেন্সিকে রিপ্রেজেন্ট করছেন, আবার হচ্ছে একটা দেশকেও আপনি রিপ্রেজেন্ট করছেন। জাপানে কোনো কিছু যদি আপনার দ্বারা খারাপ কোনো কিছু হয়, সেটা নিউজে আসার আগে কিন্তু আপনার নাম আসার আগে আসবে হলো দেশের নাম। সো এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনি জাপানিজদের আর কাছে জি বলেন। আসলে এটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট হচ্ছে, এটা আমি মর্মে মানে পাচ্ছি প্রকাশ। কারণ আমাদের বাংলাদেশে এখানে আমরা 7 জন আছি, আর নেপালি আছে 2 জন, ফিলিপাইন আছে বোধহয় 3 জন, বাকিরা জাপানি, শ্রীলঙ্কান আছেন 10-12 জন, হুম, মানে প্রতিটা সেকশনে আর কি। তো যখন কাজ দিচ্ছে কোম্পানি যে তোমরা এটা করো, তখন সবার মধ্যে একটা ইন্টেনশন থাকে যে আমাদেরকে করতে হবে বের। আমরা বাংলাদেশ, যখন আমরা কাজটা করছি, বেসিক্যালি জাপানি বা যে কোনো ফরেনারদের কিন্তু অতটা পছন্দ করে না। জি, জি। সবসময় একটা ওরা টার্গেটে থাকে যে ভুল হচ্ছে কিনা সেটা দেখার দরকার। তো যখন আমরা বাংলাদেশ 7 জন মিলে কাজটা কমপ্লিট করে বলি ওয়াক্তা, তখন মানে নিজের কাছে মানে খুবই সাকসেস লাগে যে এই কাজগুলো আমরা শেষ করে ফেলেছি। এবং
তখন আমাদের মধ্যে কমিউনিকেশন হচ্ছে এটা করো, ওটা করো, তাড়াতাড়ি করো, এটা করো, এটা দাও। মানে অন্যান্য দেশের তারপর যারা কলিগ আছে তাদের থেকে আর কি তখন নিজের মধ্যে একটা স্পৃহা জাগে যে আমরা শেষ করতে পেরেছি বা ওয়াও ফিল হয় আর কি। Good. হ্যাঁ হ্যাঁ যাই হোক, এখন পর্যন্ত জাপান গিয়েছেন, জাপানে এই যাওয়ার যে ভিসা প্রসেসিং থেকে শুরু করে জাপানে আফটার সার্ভিস, হ্যাঁ, বা এখন পর্যন্ত জাপানে গিয়েছেন এই 3-4 মাস হয়ে গেল, আবার এখনো আমাদের সাথে কথা বলছেন মন খুলে। সো ওভারঅল আমাদের এই আইটি এন্ড কনসালটেন্সি সার্ভিস কেমন ছিল? 10-এর মধ্যে কত স্কোর দিবেন? আমি 10-এর মধ্যে 9 দিব, 10-এ 10 দিব না, কারণ আমার ভিসা প্রসেসিং হতে 10 মাস সময় লেগেছে। তো আমি খুব ছিলাম হবে কিনা, তার আল্লাহর রহমতে সৃষ্টিকর্তার ইয়েতে 10 মাস ওয়েট করার পর, মানে ফুল যদি কোর্স বলি, আমার টোটাল লেগেছে 2 বছরের মতো, যদি স্টাডি থেকে শুরু করি। বুঝতে পারছি। দেখেন, আমাদের হাতে যদি কোনো বিশেষ ক্ষমতা থাকতো তাহলে কিন্তু আমরা আপনাকে দেখা যায় 6 মাসের মধ্যে ফ্লাইট করতাম। আমাদের হাতে স্পেশাল কোনো ক্ষমতা নাই। দেখেন, রিজিক তো আসলে উপর থেকে আসে। আমরা জানি না আসলে কখন কার ফ্লাইট হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করি। একজন মানুষ জাপানে যেতে পারলে না আমাদের সার্থকতা। তার আগে আমাদের কোনো সার্থকতাই নাই। সমস্ত ইনভেস্টমেন্ট, মেধা সবকিছু আমাদের অপচয় হয়ে যায়। সো থ্যাংক ইউ সো মাচ আজকের এই সুদিনে আমাদের একটু সময় দেওয়ার জন্য। আমরা দোয়া করি আপনি শান্তিতে থাকেন, আপনার আল্লাহ তাআলা কাজগুলো সহজ করে দেখ, এবং আপনার যে ফিউচার এইম, হ্যাঁ, আপনার পরিবারকে ঘিরে বা আপনার বাচ্চা-কাচ্চা সন্তান-সন্ততি যারা আছে তাদেরকে ঘিরে এটা পূরণ হোক। আর এই পূরণ অর্জনের জন্য, পূরণ করার জন্য যদি জাপানে কোনো ধরনের সাপোর্ট লাগে, জব চেঞ্জিং থেকে শুরু করে যে কোনো ধরনের সাপোর্ট গুলো আমরা আছি। হ্যাঁ, আমরা সবসময় ওয়েলকাম জানাই, এবং আপনি যখন আপনি আমাকে ফোন দেন আমি কি ইনস্ট্যান্ট রিপ্লাই দেই কিনা? হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে দেন, হয়তো কিছু সময় বিজি থাকেন, কিন্তু আপনি মেসেজ দেন, জি যে আপনি মেসেজে বলেন যে এই কি সমস্যা, আমি বিজি আছি, জি। এটা আপনি সো আমাকে এই সময় করে সার্ভিস দিয়ে গুলো আসলে জাপানে যারা যায় দেখা যাচ্ছে যে সবাই তো আসলে নিউবি, যখন 1-2 বছর বয়স হয়ে যায় তখন কিন্তু তাদের সাপোর্টের প্রয়োজন হয় না। সো আমরা মেন্টালি হোক যেভাবেই হোক আমরা সহযোগিতা করার চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি যে সময় ফ্রি টাইমে আপনাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আজকের এই সেশনে আসার জন্য। বাংলাদেশিদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আপনি একজন অদম্য নারী যিনি কিনা জাপানে গিয়েছেন এবং ভালো একটা আর্নিং করছেন, আলহামদুলিল্লাহ। সো আমরা আরো দোয়া করব আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদেরকে আরো আর্থিকভাবে সুন্দর রাখে। ভালো থাকবেন। থ্যাংক ইউ, ওভারঅল সবাইকে ধন্যবাদ। সায়োনারা। রেওয়া আইটি অ্যান্ড কনসালটেন্সিতে আপনি পাবেন জাপানে উচ্চশিক্ষা, চাকরি, জাপানি ভাষা শিক্ষা এবং ভিসা প্রসেসিং সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য ও সঠিক গাইডলাইন, সবকিছু এক জায়গায়। আমাদের অফিস খোলা সপ্তাহে 7 দিনই। আমাদের অফিস মিরপুর 11 নম্বর মেট্রো রেল স্টেশনের 210 নম্বর পিলার সংলগ্ন IFIC ব্যাংকের 5ম তলায়। বিস্তারিত জানতে কল করুন 8809613821199।